মুভির নাম দাসেরা। এটা 2023-এ মুক্তি পাওয়া একটি পিরিয়ড অ্যাকশন ড্রামা তেলেগু মুভি কেমন, কাহিনী কেমন, বাকি সবকিছু একদিকে আর বস নানি একদিকে। পার্সোনালি নানিকে আমার খুব ভালো লাগে, তাই আমি মুভিটা নিয়ে একটু বেশি এক্সাইটেড। মুভির কাহিনী খুবই রুটিন, যা আমরা অনেক দেখেছি বা শুনেছি, কিন্তু এখানে আলাদা হলো স্ক্রিন প্লে, বিজিএম, কালার গ্রেডিং, স্মার্ট ডিরেকশন, স্মার্ট কাস্টিং এবং তাদের মনোমুগ্ধকর অ্যাক্টিং। একটা সাধারণ স্টোরিকে জাস্ট প্রেজেন্টেশনের মাধ্যমে এতটা অ্যাট্রাকটিভ করা যায় তা এই মুভি দেখে বোঝা যায়। যদিও মুভির এক্সপ্লেন শুনে আপনারা হয়তো অতটা মজা পাবেন না, বাট যখনই সুযোগ হবে হাই কোয়ালিটির প্রিন্ট দেখবেন, প্রমিস করছি আপনি স্ক্রিন থেকে চোখ সরাতে পারবেন না। তো মুভির কাহিনী 1995-এর। শুরুতে জ্বলতি আগুনের সামনে দাঁড়িয়ে একটা লোক ন্যারেশন দিচ্ছে, আমি ধারণী। এই যে লম্বা লম্বা চিমনিগুলো দেখছেন, এগুলোই আমাদের গ্রামের নিশান। কয়লার খাদ, বড় বড় গর্ত ভেদ করে খুব কাছে থেকে দেখলে বোঝা যায় এখানে জনবসতি রয়েছে। সব সময় ধামাকার আঘাতে কাঁপতে কাঁপতে জীবন চালানো ছোট্ট এই গ্রামের মানুষ আমরা হনুমানজিকে মানি। আমাদের গ্রামের হাওয়াও কালো রঙের, তাহলে ভাবুন মানুষগুলো দেখতে কেমন হবে। আর আমাদের এই গ্রামের নাম হলো ভেরেলাপল্লী। এটা সিল্ক বার। এই বার না খোলা পর্যন্ত গ্রামের লোকদের দিন শুরু হয় না। বউ বাচ্চাদের খেলা কে রাখবে বা তাদের কথা আর কে শুনবে? ক্যাশিয়ার যখন চাবি নিয়ে আসে তখন যেন এরা কোনো উৎসবের খুশি পেয়ে যায়। এখানে সবাই একই ব্র্যান্ডের মদ খায়, কিন্তু কে কোথায় বসে খাবে এটা নির্ভর করে তার জাতের উপর। এখানে জন্মে মদ খাওয়াটা যেন অ্যাডিকশন নয়, ট্রেডিশন। এটা এই বারের মালিক মৎসর কাকু, আমাদের গ্রামের সারপঞ্চ। রোজকার মতো আজও সবাই সেই কাজেই লেগে আছে, কিন্তু আজ তারা যেটা শোনে তা সবাইকে হয়রান করে রেখে দেয়। সরকার ঘোষণা করে দেয় আজ থেকে মদ খাওয়া এবং বিক্রি করা সম্পূর্ণ নিষিদ্ধ। ব্যাস বারে তালা লেগে যায়, আর তারপর থেকে সবাই মৃত লাশের মতো হয়ে যায়। কারণ জন্মের পর থেকে সবাই এইভাবেই চলছে, মদ ছাড়া সবাই খুব বাজেভাবে সময় কাটাতে থাকে। আর এর মাঝে দাসেরা এসে যায়। এটা হলাম আমি, যে এতক্ষণ আপনাদের সব বলছিলাম, ধারণী। এটা আমার ফ্রেন্ড সুরি, শুধু ফ্রেন্ড না, আমার জান, আমি যাকে সব থেকে বেশি ভালোবাসি। আর এই যে চাঁদের টুকরো দেখছেন, এর নাম হলো ভ্যানেলা। এও আমার ফ্রেন্ড, কিন্তু একে দেখে আমার হার্টবিট বেড়ে যায়। আর চুটি করে এসেছে, দেখুন কি কিউট লাগছে। এটা ভ্যানেলার মা। আমার একটাই দুর্বলতা, আমি একে দেখলে দেখতেই থাকি। তো এভাবে মদ ছাড়া তো আর চলছে না, তাই পঞ্চায়েত বসানো হয়। ইনি হলেন বড় রামান্না, গ্রামের পুরনো এবং উঁচু জাতের সারপঞ্চ। এটা তার প্রথম বইয়ের ছেলে রাজান্না। আর এই যে পিছে যে দেখছেন দাঁড়িয়ে আছে, এ শিবান্না, ছোট বউয়ের ছেলে। বড় রামান্না মনে করে যে বার চালাবে সেই এই গ্রামের সব থেকে বেশি সম্মানী ব্যক্তি, এই জন্য তার নজর পড়েছে বারে। রামান্না চাইলেই সবাইকে মদের ব্যবস্থা করে দিতে পারবে, যা এই মৎসর কাকু পারবে না। তাই সিদ্ধান্ত হয় ভোট হবে, যে জিতবে সে 5 বছর অব্দি বার চালাবে। মৎসর কাকু ভাবছে একবার যদি তার হাত থেকে বারটা চলে যায়, সে জানে সে আর কখনো তা ফেরত পাবে না, কিন্তু কোনো উপায় নেই। তাই হয় ভোট করা হয়। বড় রামান্না ভোটে জিতে যায়, আর সে বারের দায়িত্ব নেয়। রাভানকে মারার পর এটা কিসের যেন একটা গাছ, এটার পাতা ছিঁড়ে নিতে সবাই ভিড় করে। ধারণীও সেখান থেকে কিছু পাতা ছিঁড়ে নিয়ে ভ্যানেলাকে দেয়। পাতাগুলো আনতে কাটা লেগে ধারণীর হাত কেটে গেছে, তাই ভ্যানেলা এইভাবে বাতাস দেয়। আর এইটা ধারণীর কাছে বেশ ভালো লাগে, এই জন্য সে বারবার হাত ক্ষত করে করে তার কাছে যায় আর এভাবে বাতাস নেয়। ও হ্যাঁ, ধারণী আবার এমনি খুব ভীতু, বিড়ালের চিল্লানিতেও সে শিশিন দিয়ে ফেলে। একদিন পড়তে গিয়ে ধারণী লাভ লেটার লিখে ভ্যানেলার বইয়ের মাঝে রেখে দেয়। আর এই সব কিছু তার আরেকটা ফ্রেন্ড জিতেন দেখছে। তারপর যখন সবাই মিলে জমি কাদা করছিল, এখানে সুরি বলে ফেলে সে ভ্যানেলাকে পছন্দ করে। ওদিকে ভ্যানেলা বই খুলতে গেছে, ধারণী তাড়াহুড়ো করে এসে ভ্যানেলা দেখার আগে বইটা ছিঁড়ে ফেলে, যাতে সে বুঝতে না পারে এখানে কোনো কিছু রয়েছে বা সে দিয়েছিল। ধারণী বলছে, আমি সুরিকে এতটা ভালোবাসি যে ভ্যানেলা আর সুরির মাঝে যদি আমাকে যে কোনো একজনকে বাছাই করতে বলা হয়, তাহলে আমি চোখ বন্ধ করে সুরিকেই বেছে নেব। ওর জন্য তো ভালোবাসাকে কুরবান করতেই পারি। কয়েকদিন পর বড় রামান্না মারা যায়, আর তার এভাবে মরাতে তার 2 ছেলের মাঝে বার নিয়ে ঝামেলা শুরু হয়। আর এখান থেকেই গ্রামের রাজনীতি 2 পরিবারে ভাগ হয়ে যায়। রাজান্না বলে যে ক্ষমতায় থাকবে বার তার হবে, আর শিবান্না বলে যে বারে থাকবে ক্ষমতা তার হবে। ব্যাস, শিবান্না সবাইকে ফ্রি মদ খাইয়ে ভোটে জিতে যায়। সেদিন শিবান্না তো জিতে গেছিল, বাট এই জিতের পেছনে হাত রয়েছিল তার ছেলে থুরপুকুট্টা চিন্না নাম্বির। সেই মদ খাইয়ে সবার ভোট তার বাপের দিকে করে নিয়েছে। রাজান্না তার গাড়ির গ্লাস নিজে করে সেখান থেকে চুপচাপ চলে যায়, কারণ সে হেরে গেছিল। বার চালু হতেই তো বোতল নিতে ভিড় লেগে যায়। সেই ভিড়ের মধ্যে আমরা ধারণীকেও দেখি। তো ধারণী খুব কষ্ট করে একটা বোতল নিয়ে নেয়, তারপর বাড়িতে এনে তার দাদিকে দেয়। তার দাদি তাড়াহুড়ো করে বোতল খুলে খাওয়া শুরু করে। ধারণী বলে, আচ্ছা দাদি, তুমি এসব খাও কেন? তার দাদি বলে, হিম্মত, ভিতরে সাহস আনতে এটা খাই। ক্যামেরা ধারণীকে ফলো করে এই সিন কয়েক বছর সামনে নিয়ে আসে। পাহাড় পর্বত চিরে ক্যামেরা কয়লা ট্রেন দেখায়। এখানে কিছু ছেলে পেলে অপেক্ষা করছে, বলে, আরে ও কোথায় রে, কখন আসবে? যেদিন বলে আসবে আসবে, মাল পেটে পড়েছে, এখন ঠিক আসবে। ব্যাস, এন্ট্রি হতে চলেছে আমাদের সবার ফেভারিট ন্যাচারাল স্টার নানি বস, মানে ধারণী। মদ খেলে ধারণী 1000 গুণ শক্তিশালী হয়ে যায়। ধারণী কয়লা ট্রেনের পিছে দৌড় নেয়, আর এখানে এন্ট্রি হয় ধারণীর সেই বেস্ট ফ্রেন্ড সুরির। মূল ব্যাপার হলো এরা এভাবে চলতি ট্রেনে উঠে কয়লা চুরি করে। এরা দুজন উপরে উঠে বস্তা ভরায়, আর এরা নিচ থেকে সেগুলো সাইজ করে। পুলিশ বুঝতে পেরে তাদের ধরতে আসে, আর এরা এভাবে গাছে ঝুলে যায়, পুলিশ ধরতে পারে না। তো এটাই মূলত এদের আসল কাজ। এরপর একটা গানের মাধ্যমে এদের মজা মস্তি দেখানো হয়। আর এখানে এন্ট্রি হয় আমাদের সবার পরিচিত
ভেরি বিউটিফুল কৃতি সুরেশ অর্থাৎ ভ্যানেলা। কি একটা মেয়ে কি হয়ে গেছে, সামনে দেখুন কেমন অ্যাক্টিং করে। তো ভ্যানেলা একজন টিচার, বাচ্চাদের পড়ায়, বাট বড় হয়ে এসে আগে থেকে একটু বেশি দুষ্ট হয়ে গেছে। ও হ্যাঁ, মাঝে আবার ভ্যানেলার সঙ্গে সুরির সম্পর্ক হয়ে গেছে। ভ্যানেলাও এদের মাস্তির সঙ্গে যোগ হয়, আর এখানে সে যে নাচে, উফ, হোয়াট এ পারফরমেন্স ম্যান। যাক, এরা চুরি করতে পুলিশ তো দেখেছিল, তাই এদের ধরতে এসেছে, বাট ধার্নি নেশার তালে পুলিশকে মারে আর সিন কাট করে থানায় চলে আসে। হুঁশ ফেরার পর সবাই তার উপর খুব রেগে যায় যে কতবার বলেছি কন্ট্রোল করতে তোকে, পুলিশকে মেরেছিলি, এখন তারা আমাদের মারবে, দেখ তোর জন্য আমরা ফেসে গেছি। অফিসার সবাইকে বের করে যে লাঠিটা নিতে যাবে, ধার্নি ভয়ে স্যারের কাছে অনুরোধ করতে থাকে। তার রিকোয়েস্ট করা দেখে অফিসার বলে, আরে এ তো এখনই কাঁপা শুরু করেছে, এ আবার তোকে মেরেছে, চল যা চল যা তোরা এখান থেকে। সিন চলে আসে পরের দিন স্কুলে। ভ্যানেলা স্কুলের রুমের ভেতরে ঢুকে একটু এদিক সেদিক তাকিয়ে দেখে বাচ্চারা খেলাধুলা করছে, যে যার মতো আছে সে দরজাটা লাগিয়ে দেয়। তারপর স্কুলের বাচ্চাদের জন্য যে ডিম রাখা ছিল সেখান থেকে সে ডিম চুরি করতে থাকে, মানে তার একটা ছোট ভাই আছে পেটুক, তার জন্য। এই সময় জানালায় ধার্নি এসে পড়ে। তারপর সুরিও বের হয়। কি খবর, তোরা এখানে কি করছিস? সুরি বলে, তোকে দেখার জন্য এসেছি। ভ্যানেলা বলে, দেখা হয়ে গেছে, এখন যা তোরা। সুরি বলে, একটা চুম্মা দে তাহলে চলে যাব। এটা শুনে তো বেচারা ধার্নি ঝটকা খায়, সে চেয়ে আছে। এখন ধার্নি যে ভ্যানেলাকে ভালোবাসে সেটা তো ধার্নি আর জিতেন ছাড়া কেউ জানেন না। এরা আর কি করবে? ভ্যানেলা একটু পাট নেয়, না হবে না। ধার্নি তাকে ধরে, কি আমার ফ্রেন্ড চাইছে আর তুই না করবি? এভাবে চুল ধরে সুরিকে বলে, নে এখন তুই কি করবি কর, আমি যাই। তো এখানে একটু হালকা রোমান্স হয়, হালকা, এটাই সব থেকে বেশি। এরপর রাতে ভ্যানেলা তারা একটা ভাবি রাধার সঙ্গে যাচ্ছিল, এটা সুরির মা তার সঙ্গে একটু মজা টজা করে, কি খবর শাশুমা, আপনার ছেলে কোথায়? ভ্যানেলা এই বাড়ি মানে শিবানার বাড়িতে আসে। ভাবি একটা কাগজ বের করে দিয়ে বলে, এটা নতুন ভোটারদের লিস্ট এসেছে, শিবানাকে দিয়ে দিয়ে। দিদি ছাদে এসে শিবানাকে দেয়, বাবা ভ্যানেলা দিয়ে গেল। ও হ্যাঁ, এটা হলো শিবানার ছেলের বউ। আর এই যে ভাটার মতো ধোয়া উঠাচ্ছে, চিন্না নাম্বি মানে শিবানার ছেলে। শিবান্না বলে, এ নাম্বি, ভোটার লিস্ট এসেছে, সামনে ভোটে যেন আমরা ছাড়া আর একটা ভোটও কেউ না পায়। নাম্বি বলে, বাবা তুমি চিন্তা করো না, কাল থেকে প্রসেস শুরু হয়ে যাবে, ক্রিকেট খেলা দেবো, আর বারে ক্যাশিয়ারের চাকরি, যে দল জিতবে তাদের মাঝে কাউকে ক্যাশিয়ারের চাকরি দেওয়া হবে। সবাই চাকরির জন্য পাগল হয়ে যাবে খেলায় অংশগ্রহণ করতে, আর একবার যে রিং পরবে তার জীবন শেষ হয়ে যাবে, রিং খুলতে পারবে না, মানে এদের মার্কা হলো রিং। নামি বলে, কিন্তু বাবা এবার আমি দাঁড়াবো। সিন চলে আসে পরের দিন স্টেডিয়ামে। স্টেডিয়াম সাজানো হচ্ছে, সবকিছু রেডি করা হচ্ছে, কাল বিকেলে খেলা হবে। রাতে ভ্যানেলার মা তাকে খাইয়ে দিচ্ছে আর বলছে, কাল সারাদিন কোথাও যেন যাবি না, তোকে দেখতে ছেলেপক্ষ আসছে। ভ্যানেলা রেগে যায়, মা কি বলছো তুমি? তুমি জানো না আমি সুরিকে ভালোবাসি, আমি বিয়ে করলে তাকে বিয়ে করব। তার মা রেগে যায়, কোনো কথা নেই, আমি যেখানে বলবো সেখানে তোকে বিয়ে করতে হবে, চুপচাপ শুয়ে পর, কোনো কথা বলবি না। এরা এখানে বসে আড্ডা দিচ্ছিল। ভ্যানেলা আসার আগেই তার পায়ের শব্দ শুনে ধার্নি বলে, ভ্যানেলা আসছে। তাই হয়, সে এসে সুরির পাশে বসে পড়ে। সুরি বলে, এত রাতে তুমি এখানে কি করছো? ভ্যানেলা বলে, কাল আমার ছেলেপক্ষ দেখতে আসছে, সে যদি আমায় পছন্দ করে ফেলে তাহলে কিন্তু মা আমায় বিয়ে দিয়ে ফেলবে। সুরি রেগে যায়, আরে তোর মা এত ঘ্যান ঘ্যান করছিস কেন? যা তোর মাকে বুঝিয়ে বল তুই আমাকে ভালোবাসিস, সে না বুঝলে আমার সাথে চল, আমি তোকে ভাগিয়ে নিয়ে যাবো, চিল্লেস না, যা এখান থেকে যা। ভ্যানেলা ইমোশনাল হচ্ছে, আর ধার্নি আমাদের বাপ্পারাজ ব্রোর মতো জাস্ট চেয়ে চেয়ে দেখছে। ভ্যানেলা কাঁদো কাঁদো গলায় বলে, সেই ছোটবেলা থেকে আমরা একে অপরকে ভালোবেসে আসছি, এখন হুট করে একটা ছেলেকে বিয়ে করে যদি আমি এখান থেকে দূরে চলে যাই না, তখন তুই বুঝবি আমার মূল্য কি। কাল যদি সত্যি বিয়ে ঠিক হয়ে যায় না, তো আমি কিন্তু খাদে লাভ দিব, মনে রাখিস। সুরি বলে, আরে কেন এসব বলছিস? ধার্নি উঠে পড়ে, আবে তুই এবার কোথায় যাচ্ছিস? ধার্নি বলে, আমি আসছি। সাইকেলটা নিয়ে সোজা চলে আসে ভ্যানেলাদের বাড়িতে। তার মাকে ডাক দেয়, কিরে এত রাতে তোরা এখানে? ধার্নি বলে, ভ্যানেলা কোথায়? আন্টি বলে, ও তো ঘুমাচ্ছে। ধার্নি বলে, ঘন্টা ঘুমাচ্ছে, ও সুরির সঙ্গে গিয়ে প্রেম করছে, দেখো। আন্টি রেখে যায়, এ কি বলছিস এসব? ধার্নি হারিকেন দেখায়। আন্টি দেখে বুঝতে পারে এটা তো তাদেরই লাইট। ধার্নি বলে, দেখ আমার কথা শোন, ওদের দুজনের বিয়ে দিয়ে দে। আন্টি রেখে যায় যে, ও তো কামাই করে না, আমার মেয়েকে খাওয়াবে কি? এর থেকে ভালো আমি আমার মেয়েকে মেরেই ফেলবো। ধার্নি বলে, আমি অত সব বুঝি না, তুই বিয়ে দিবি এটাই শেষ। আন্টি বলে, না দিব না। ধার্নি আস্তে আস্তে কূপের দিকে যাচ্ছে, এ দেখ যদি ওদের বিয়ে না দিস তাহলে কিন্তু আমি এখানে লাভ দিয়ে দিব। আন্টি বলে, দে। আশেপাশে লোকজন জমা হয়ে গেছে। একটু পর ভ্যানেলার বাবাও আসে। ধার্নি সবাইকে বলে, শোনো সবাই, সূর্য আর ভ্যানেলার যদি বিয়ে না হয় তাহলে আমি এই কূপে লাভ দিয়ে মরে যাবো কিন্তু। আন্টি বলে, দে দে দে, দেখো এর পাগলামি দেখো, একজন কয়লা চুরি করা ছেলেকে দিয়ে নাকি আমি আমার মেয়ের বিয়ে দিব। আরে কি ভেবেছিস আমার মেয়ে টিচার? ধার্নি বলে, ঠিক আছে, কালকে যে ম্যাচ হবে সেখানে আমরা জিতবো, আর আমরা জিতলে সিল্ক বারে সুরিকে ক্যাশিয়ার বানিয়ে দিব, তখন তো বিয়ে দিবি নাকি? ভ্যানেলার বাবা বলে, যদি সুরি ক্যাশিয়ারের চাকরিটা পেয়ে যায় তাহলে শুধু বিয়ে না, আমি ওর পায়ের পানি ধুয়ে গোসল করবো, যা। ধার্নি বলে, কি এবার রাজি? আন্টি বলে, ঠিক আছে, জাত মিলছে এই জন্য আমি রাজি হচ্ছি। ততক্ষণে এরাও চলে আসে। শ্রী মা বলে, আরে ভ্যানেলার মা তো বিয়েতে রাজি হয়ে গেছে, এতক্ষণ রাজি ছিল না, এ রাজি করিয়েছে। ধার্নি ভ্যানেলার হাতটা ধরে তার হাতে যে রিং গুলো ছিল সেগুলো ফেলে দিয়ে বলে, বিয়ের জন্য রেডি হয়ে নে। ভেতরে তো তার আঘাত লাগছে, বাট সেটা তো সে ছাড়া কেউ জানে না। পরদিন সকালে আমরা দেখি নাম্বি রাধা ভাবি রুম থেকে বের হলো, তার মানে তো বুঝতেই পারছেন এখান থেকে সোজা বাড়ি চলে আসে। একটু পর ধানিও সেখানে আসে। নাম্বি ধার্নির কাছে যায়, সে বলে, শুনলাম তুই নাকি সুরিকে ক্যাশিয়ারের জব নিয়ে দিতে চেয়েছিস। শোন, ক্যাশিয়ারের চাকরি তো হয়ে গেছে, কিন্তু সুরির নয়, এর।
ভেতর থেকে একটা ছেলে বের হয়ে আসে। নাম্বি বলে তুই তো ম্যাচ খেলবি, কিন্তু ম্যাচ তোকে হারতে হবে। ধানি বলে ভাই কি বলছেন এসব, আমি সুরির বিয়ের কথা দিয়েছি। নাম্বি বলে আরে কেন ঝামেলা জড়াচ্ছিস, ধর তুই রাতে সাইকেল নিয়ে বাড়ি ফিরছিস, কোনো কয়লার ট্রাক তোকে মেরে দিল, হাত পা ভেঙে গেল, তাহলে কি আর খেলতে পারবি? আর তুই না খেললে তো ওরা এমনিতেই হেরে যাবে, যা এসব নিয়ে ভাবিস না। টাকলা একটা মদের বোতল দিয়ে বলে চল যা এখান থেকে যা। ধারণী বোতল নিয়ে সেখান থেকে চলে যায়। সিন চলে আসে বিকেলে খেলায়। খেলা শুরু হয়ে গেছে। ধারণী মানে সুরির দলেরা ফিল্ডিং করছে, তো যতগুলো বল ধারণীর কাছে যায় সে ঠিকঠাক ধরে না, ক্যাচগুলো মিস করছে। সবাই টেনশনে পড়ে যাচ্ছে যে সে তো এমন খেলে না। পেছনে এই গুডলু বলে আরে ধারণী কি করছিস, মিস করছিস কেন? ধারণী কেন এমন করছে তা তো সেই জানে। যাক, ধারণী খুব বাজে ফিল্ডিং করে। ভ্যানিলা তো টেনশনে পড়ে যাচ্ছে কি হবে। একটু পর ধারণী পায়ে ব্যথা পাওয়ার অ্যাক্টিং করে, আর এর সঙ্গেই এদের খেলা শেষ হয়ে যায়। রান অনেক বেশি হয়েছে, এরা ভাবছে এতগুলো রান তারা কি করে করবে। মাঝে আবার ধারণী বলে সে খেলবে না, কারণ তার পায়ে ব্যথা পেয়েছে। এখন ধারণী ব্যথা পেয়েছে, সুরি তো আর এমনিতেও তাকে খেলতে দেবে না। যাক, খেলা শুরু হয়। মোটামুটি উইকেট পড়ছে। শেষে সুরি আর এই মোটু মিলে মোটামুটি খেলা শুরু করে। বেশ ভালো রানই করছিল, কিন্তু রান করতে গিয়ে মোটা হাঁপিয়ে যায় আর সে আউট হয়ে যায়। একটু পর সুরিও আউট হয়ে যায়। তখন ভ্যানিলা বলতে থাকে কেন মিথ্যে আশা দিতে গেলি? আমি মার কাছে অনুরোধ করে মরার ভয় দেখিয়ে মাকে রাজি করাতাম, এখন তো সব শেষ করে দিলি তুই আমার। বাস ভাই মাল খেতে শুরু করে, আর এসব খেলে তো তাকে কেউ ছুঁইতেই পারে না। মাঠে নেমে পড়ে, ব্যাট হাতে নিয়ে ধানাধান ছক্কা চার মারতে থাকে। মাঝে আবার বিভিন্ন স্টাইলও মারে। নাম্বি তো ফুলছে, ধারণী চশমা লাগায়, বিড়ি টানে, মানে খুব ফুললি স্টাইলে খেলা শুরু করে। তার পারফরমেন্স দেখে তো নাম্বি খুবই বিরক্ত হচ্ছে, কারণ এটা কথা ছিল না। শেষে ধারণীদের দল জিতে যায়। তাদের জিতে যাওয়াতে ভ্যানিলা খুব খুশি। এখন পুরস্কারের পালা। শিবান্না কথা বলে যে আপনারা আমাকে ভোট দিয়ে এই পর্যন্ত এগিয়ে রেখেছেন, আশা করি এবারও সঙ্গে থাকবেন। তো এই খেলার আইডিয়া ছিল আমার ছেলে নাম্বির, তাই এবার আমার পক্ষ থেকে আমার ছেলে ভোটে দাঁড়াবে। কথা অনুযায়ী যারা জিতেছে তাদের মাঝে যে কোনো একজনকে ক্যাশিয়ারের চাকরি দেওয়া হবে। তো তোমাদের মাঝে কাকে দিবে? সবাই সুরির নাম বলে। নাম্বির তো গোমা সাপের মতো ফুলছে। যাক, এরপর পুরস্কার নিয়ে এরা আনন্দ করতে করতে চলে যায়। রাতে ধারণী এখানে শুয়ে শুয়ে ডাবের পানি খাচ্ছিল। একটু পর জিতেন সেখানে এসে বলে আমি তোকে পুরো গ্রাম খুঁজে বেড়াচ্ছি, আর তুই এখানে এখানে কি করছিস? ধারণী বলে সুরি আর ভ্যানিলা ওদিকে গেছে। জিতেন রেগে যায়, হ্যাঁ এভাবে সারা জীবন ওদের পাহারা দিয়ে যা, আরে ওদের তোর প্রয়োজন নেই, কেন এভাবে লেগে থাকিস বলতো? ধারণী বলে আরে এরকম কিছু না, আমার আর কি, আমি তো ভ্যানিলাকে ভুলেই গেছি, এখন তো শুধু সুরির কারণে আছি। জিতেন বলে তাই ভুলে গেছিস? তুই ভ্যানিলাকে ভুলে গেছিস? সেদিন রাতে ভ্যানিলার পায়ের শব্দ শুনেই তুই কি করে বুঝতে পারলি ও এসেছে? ভ্যানিলার মা বিয়ে দিবে না, ঝামেলা সুরির, তুই কেন গিয়ে তাকে রাজি করালি? কারণ ভ্যানিলা কান্না করছিল। খেলায় তোকে নাম্বি হারতে বলেছিল, তুই কেন গিয়ে পরে খেলা জিতে দিলি? কারণ ভ্যানিলা মন খারাপ করছিল। এখন ওদের পাহারা দিচ্ছিস যাতে ওদের কিছু না হয়। ভুলে গেছিস তুই না? ভুলে গেছিস? ধারণীর রিয়াকশনে একটা স্যাড সং শুরু হয়, যেখানে ধারণী আসলে ভ্যানিলাকে কতটা ভালোবাসে বা তার জন্য সে কতটা পাগল, কিন্তু সে তাকে ধরতে পারে না বা ছুঁইতে পারে না, এমন কিছু সিচুয়েশন আমাদের দেখানো হয়। ধারণী ভ্যানিলার কথা ভেবে কান্নাও করে, বাট সেটা সে ছাড়া আর কেউ জানে না। তো সকালে মাঠে সবাই বসে মাল খাচ্ছিল। ধারণী বোতল শেষ, তাই সে সুরিকে বলে আরে ক্যাশিয়ার সাহেব একটা বোতল এনে দিন না। সুরি বলে আবে আর কত খাবি? তো সে একটা বোতল নেওয়ার জন্য বারের ভেতরে যায়। তখন ওই যে তার বিরোধী পক্ষ সচিন, যে ক্যাশিয়ার হওয়ার কথা ছিল, সে সুরিকে খোঁচা মারা শুরু করে। আবে তুই এখানে কি করছিস? যাদের সঙ্গে ঘুরছিস আমি তো ভেবেছি তুই তাদেরই একজন, মানে ছোট করে কথা বলে, অপমান করে। তারপর বলে শালা ধারণী ম্যাচ হেরে যাওয়ার জন্য একটা বোতল ফ্রি খেয়েছে, তারপরও তোকে জিতিয়ে দিয়েছে, নেমু ঘরাম তোরা। সুরি হেসে ওঠে, আবে গাধার দল, ও মাল খেলে আরো বেশি হাইপার হয়ে যায়, তোরা ওকে খেতে দিয়েছিস তো কি করবে ও? এখানে এক কথায় দুই কথায় হাতাহাতি শুরু হয়ে যায়। সচিনের লোকেরা সুরিকে ধরে, মাঠ থেকে ধারণী এটা দেখতে পায়। তারপর আর কি বিড়িটা মুখে নিয়ে চলে আসে বারের সামনে, লুঙ্গিটা উঠিয়ে সাইজ করে। সবাই হা করে তাকিয়ে আছে, কারণ এদের বারের ভেতরে আসা নিষেধ। ধারণীর ভিতরে আসে। ক্যামেরা ফোকাসটা দেখুন, একে বলে স্মার্ট ডিরেকশন। ছোট্ট একটা জিনিসকেও কেমন হাইলাইট করেছে। ভিতরে এসে শুরু করে ডিজে বাজানো, সবাইকে মেরে মুড়ে পুরো বার টসনস করে ফেলে। একটু পর নাম্বি এসে দেখে বারের এই অবস্থা, তার দাদার ছবি পর্যন্ত ভেঙে পড়ে আছে। এত বড় একটা অপরাধ করে ফেলেছে তারা, নাম্বিকে আর এমনি এমনি ছেড়ে দেবে? ফলাফল স্বরূপ আমরা দেখি এদের সবাইকে পুলিশ ধরে এনে খুব পেটাচ্ছে। পরিবারের লোকজন তাদের মুক্তির জন্য বাইরে বসে আছে, বাট তাতে কোনো কাজ হচ্ছে না, সবাইকে পেটাচ্ছে। এরপর ক্যামেরা একটা গাড়িকে ফলো করে, একটু পর গাড়িটা থানার সামনে এসে দাঁড়ায়। গাড়ি দেখে এরা চমকে ওঠে। রাজান্না এতদিন পর বের হলো। রাজান্না চলে আসে থানায়। ওই যে ভোটে সে হারিয়ে গেছিল, তারপর গ্লাস নিচে করেছিল, আজ এতদিন পর বের হলো। রাজান্না আসার খবর শুনে অফিসার তাড়াহুড়ো করে বেরিয়ে আসে। রাজান্নাকে বলে এরা বারে ভাঙচুর করেছে, মারধর করেছে, এরা তো নালির পোকামাকড়, আপনি এদের জন্য এখানে এসেছেন কেন ভাই? রাজান্না বলে 10 মিনিট, 10 মিনিটের মধ্যে ওদের আমার সামনে হাজির চাই। অফিসার হয়তো নাম্বির ভয়ে এদের ছাড়তে চাইছিল না, কিন্তু রাজান্না হয়তো ক্ষমতায় নেই, বাট তারপরেও অনেক পাওয়ার রয়েছে। কোনো উপায় না পেয়ে অফিসার তাদের ছেড়ে দেয়। এরপর এরা সবাই এসে রাজান্নাকে ধন্যবাদ জানায়। ক্যামেরা সুরিকে ফোকাস করে আছে। সে বলে ওঠে ভাই এবার ভোটে আপনিও দাঁড়ান। তার কথা শুনে ধারণী বলে আবে কি বলছিস? সুরি ধারণীর উপর রেগে যায়, যা তুই এখান থেকে যা এখান থেকে। সুরি বলে ভাই এবার আপনি ভোটে দাঁড়ান। কাকু রেগে যায়, আজ ভাই সাহায্য করতে এসেছে তো তোদের চোখে পড়েছে, এর আগে চোখে দেখিসনি? বারের ক্যাশিয়ার হয়েছিস, যা ওখানে গিয়ে নাম্বির পা চাট। সুরি বলে আমি ক্যাশিয়ার হয়ে ভেতরে থাকবো, আর আমার বন্ধুরা বারের ভেতরে যেতে
পারবে না এমন কেশিয়ার পদের আমার দরকার নেই। রাজান্না বলে, দেখ আমি তোদের সাহায্য করতে এসেছি, রাজনীতি নয়। সুরি বলে, ভাই যে সাহায্য করে তাকে ভালো মানুষ বলে, সে যদি রাজনীতি করে তাহলে তাকে আমরা সারপাঞ্চ বলবো। আমাদের দুর্ভাগ্য যে আমরা আগে আপনাকে ভোট দিইনি, আপনাকে দেখিনি, কিন্তু এবার আপনি দাঁড়ান, আমরা সবাই আপনার সঙ্গে রয়েছি। রাজান্না ভাবনায় পড়ে যায়। ভাবতে ভাবতে গাড়িতে ওঠার আগে বলে, হেরে যাওয়া আমার জন্য নতুন কিছু নয়, কিন্তু এবার আমি তোদের জন্য দাঁড়াবো, তোদের জন্য লড়বো। তো সুরি আবার রাজান্নার কাছে এসে বলে, ভাই এখন থেকে গ্লাস নিচে করে গাড়ি চালাবেন, যান আমরা আসছি। সিন চলে আসে নমিনেশন জমা দেওয়ার দিনে। তো সবাই উল্লাস করছে নাম্বির জন্য। সে তো একাই দাঁড়িয়েছে, তার প্রতিপক্ষ নেই, নিশ্চয় সে জিতে যাবে, তারই খুশি মানাচ্ছে সবাই। কিন্তু এখানে চলে আসে রাজান্না, আর তার পিছে চলে আসে ধার্নি তার দলবল নিয়ে। মুডটা দেখুন, যেন কারো পরোয়া না করা বাঘ। এদের দেখে এরা তো অবাক, বুক ফুলিয়ে এরা নমিনেশন জমা দেয়। এরা দুজনেও সিগনেচার করে দেয়। তারপর বাইরে এসে নাম্বির রিং খুলে ফেলে দেয় সবার সামনে। নাম্বি তো রাগ হচ্ছেই। পরের দিন সবাই ভাবছে ভোট কি করে নিবে, কারণ মদের জন্য গ্রামের সবাই বিক্রি হয়ে যাবে। তখন ভ্যানালা কাগজ এনে বলে, রাজান্না আমাদের এখানে 100টা ভোট রয়েছে, যার মধ্যে 60 জন মহিলা ভোটার রয়েছে। আমরা যদি পুরুষদের ভোট নাও নিই তারপরও জিতে যাব। এখানে আফসোসের ব্যাপার হলো যে এই মহিলাদের কখনো ভোট দেওয়ার সুযোগ দেওয়াই হয়নি। ব্যাস পরের দিন রাতে রাজান্না সব মহিলাদের নিয়ে বসে পড়ে। কাকু বলে, আমি তোমাদের কাছে ভোট চাইতে আসিনি, আমি জানতে এসেছি যে তোমরা এতদিন ভোট দেওনি কেন। এরা তাদের এক্সপিরিয়েন্সের কথা বলছে যে ভোট দিয়েই কি হবে সাব, আমাদের লাইফ তো আর পরিবর্তন হবে না। রাজান্না সবাইকে আশ্বাস দেয় যে সে যদি পঞ্চায়েত হতে পারে তাহলে সে তাদের জন্য কিছু একটা করবে। রাজান্নার কথায় এরা এখনো কনভিন্স হয়নি। তখন সুরি বলে ওঠে, যদি রাজান্না তোমাদের সঙ্গে 2 নাম্বারই করে তাহলে তোমরা সবাই আমার ঘাড় ধরবে, রাজান্নার গ্যারান্টি আমি নিচ্ছি। সুরির এমন ওয়াদা করাতে গ্রামের মহিলারা মত পাল্টে ফেলে। এর পরের সিনে আমাদের দেখানো হয় যে রাজান্না অনেক ভোটে জিতে গেছে, নাম্বি হেরে গেছে, আর উপপঞ্চায়েত হয়েছে ধার্নি। প্রথমবার ভেল্লাপল্লিতে মদের কোনো আসর পড়েনি, সবাই মন থেকে রাজান্নাকে ভোট দিয়ে জিতে দিয়েছে। তো রাজান্না বারের ভিতরে যাচ্ছিল, পিছে এরা যেতে যেতে এখানে এসে থেমে যায়। তখন রাজান্না বলে, আজ থেকে এই বার সবার জন্য সমান, সবাই ভেতরে যেতে পারবে, যে যেখানে খুশি বসে খেতে পারবে। সবাই রাজান্নার ধ্বনি লাগাচ্ছে, আর এরা ভাবছিল এখান থেকে দেখে দেখে জ্বলছে। সুরিকে বারের ক্যাশিয়ার বানানো হয়। এখন যেহেতু ক্যাশিয়ার হয়ে গেল, তো বিয়ে আর কে ঠেকায়। পরের দিন বিয়ের কার্যক্রম শুরু হয়। ভ্যানেলাকে সাজানো হচ্ছে, এরা এখানে কাজবাজ করছে। একটু পর যখন ভ্যানেলাকে বের করে নিয়ে আসে, ব্যাস ভ্যানেলাকে দেখে ধার্নির রিয়াকশন পাল্টে যায়। ধার্নি হয়তো এতক্ষণ নর্মাল ছিল, বাট ভ্যানেলাকে এভাবে বইয়ের সাজে দেখে তার মনটা হাজার টুকরো হয়ে যায়। সহ্য করতে না পেরে শেষমেশ সে এখান থেকে চলে যায়। তো রাতে সবাই মজা মস্তি করছে, কিন্তু এখানে ধার্নি নেই। জিতেন তো নেচে যাচ্ছে, এদের নাচ দেখে ভ্যানেলাও ঠিক থাকতে পারছে না। একটু পর জিতেন একটু পানি পাল্টাতে সাইডে এসে দেখে কেউ কাঁদছে। এদিকে লক্ষ্য করে দেখে ধার্নি। কিরে তুই এখানে কি করছিস? ধার্নি বলে, কই কিছু না তো, এমনি গরম লাগছিল তো তাই। জিতেন গালে হাত দিয়ে বলে, এগুলো বুঝি ঘাম তাই না? ধার্নি বলে, এই ছাড় না এসব, এই জন্মে না হয় না পেলাম, পরের বার ঠিক ভ্যানেলা আমার বউ হবে। জিতেন বলে, তখনও যদি সুরি তাকে ভালোবাসে তাহলে? ধার্নি কাঁদো কাঁদো হয়ে বলে, তখনও ভ্যানেলাকে সুরিকেই দিয়ে দিব, দিলে আমার ফেভারিট কিছু দিব, কষ্ট দিব কি করে রে, চল যা। জিতেন ধার্নিকে বুকে টেনে নিয়ে কান্না শুরু করে যে তুই এত ভালোবাসিস কি করে ওকে। ধার্নি নিজেকে কন্ট্রোল করে জিতেনকে যেতে বলে, চল যা, নাগাড়া বাজা, আমি নাচবো। আরে আমার বন্ধুর বিয়ে, আমি নাচবো না? বলতে বলতে প্রসব করার জন্য একটু সাইডে এসেছে। এদিকে তাকাতেই ধার্নি চমকে ওঠে। আমরা দেখি সুরি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এতক্ষণ ধার্নি যা যা বলছিল সবকিছু সে শুনতে পেয়েছে। আর শোনার পর সে যেন নির্বাক হয়ে গেছে যে তার বন্ধু কি করেছে তার জন্য। ধার্নি কিছু না বলে সেখান থেকে চুপচাপ চলে যায়। এদিকে ভ্যানেলা বিয়ের খুশিতে খুব নেচে যাচ্ছে। তারপর বাড়িতে আসে, বরণ করে নেওয়া হচ্ছে। সুরি ভ্যানেলার দিকে তাকাচ্ছে যে এ তো কিছুই জানে না কি হচ্ছে। ভিতরে এসে বসে পড়ে, দুজনেই চুপচাপ বসে আছে। এদিকে ধার্নি কান্না করেই যাচ্ছে। সুরি মালা টালা খুলে রেখে উঠে যায়। ধার্নি সবাইকে বার থেকে বের হয়ে যেতে বলে, কারণ রাত হয়েছে। সুরি বারের দিকে আসছে। ধার্নি সবাইকে বের করে তালা লাগিয়ে দিতেই সুরি সেখানে এসে পড়ে। ধার্নির দিকে চেয়ে আছে। ধার্নি সবাইকে যেতে ইশারা করে। তারপর সুরিকে বাড়ির দিকে টেনে নিয়ে যাবে, বাট সে যায় না। তখন আবার আকাশে বিজলি চমকে ওঠে। এরা তখন দেখে কিছু লোক এভাবে বারের ভিতরে আসছে। জিতেন বলে, বিয়েতে তো সবাই দারু খেয়েছে ধার্নি ছাড়া, এরা আবার কারা? আরে ভাই, বার বন্ধ হয়ে গেছে, আর এখানে যা আছে তা দিয়ে তোদের কিচ্ছু হবে না বলে সবাই হাসাহাসি করছে। ব্যাস এরা চাকু দিয়ে মেরে দেয়। জিতেনের হাত পুরোটা আলাদা হয়ে যায়, রক্ত এসে সুরির গায়ে লাগে। সবাই চমকে ওঠে, কি হলো এটা? বিজলির আলোতে দেখে এরা সবাই অন্য এলাকার লোক, আর চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে এদের ভাড়া করে আনা হয়েছে। এরা তো ভয় পেয়ে যায়, শুরু হয় দৌড়াদৌড়ি। ভয়ে যে যার মতো পালাতে থাকে, কারণ এদের কাছে ধারালো অস্ত্র আর এরা খালি হাতে, উপর থেকে মদ খেয়ে আছে। সুরি ধার্নিকে নিয়ে দৌড় দেয়। রাতের সিন, উপর থেকে হল প্রিন্ট। এখানে যে একটা স্ক্রিন প্লে হয়, অস্থির। যে লোকগুলো এসেছে এরা খুব ব্রুটালি ধার্নিদের লোকদের মারতে থাকে। যে যেখানে পাচ্ছে লুকাচ্ছে। ধার্নি লুকাচ্ছে কারণ সে তো মদ খায়নি, আর মদ না খেলে সে তো ভয় পায়। সবার ভয় আর মিউজিক দিয়ে পুরো সিনটা কঠিন লাগে। যাক, পালাতে পালাতে একসময় ধার্নির পেটে আঘাত লাগে, কিন্তু সুরি তাকে বাঁচায়। বাট বেশি রক্ত পড়লে তো সে বাঁচবে না। তো সুরি একটা সাইকেল পেয়ে তাতে করে ধার্নিকে হসপিটালে নিতে বেরিয়ে পড়ে। এরা তো পিছু নেয়, বাট পায় না। পুরো গ্রাম সুমসাম, আকাশে বিজলি চমকাচ্ছে, বৃষ্টি শুরু হবে। সুরি ধার্নিকে নিয়ে যাচ্ছে। ধার্নি খানিকটা নিস্তেজ হয়ে যাচ্ছে। এভাবে সুরিকে জড়িয়ে ধরে। সুরি বলে, ভয় পাস না দোস্ত, আমি তোর সঙ্গে আছি। সামনে ধুলো উঠছে, কিছু দেখা যাচ্ছে না। সুরির সাইকেল
সাইকেল ভিতরে যায় আর সাঁ করে একটা চাকুর শব্দ আসে। তারপর যখন সিন ক্লিয়ার হয় আমাদের হুঁশ উড়ে যায়। আমরা দেখি সুরির বডি থেকে কাল্লাটাই আলাদা হয়ে গেছে। সাইকেল চলছে, স্লো মোশনের সিনটা, উফ, আস্তে করে দুজন পড়ে যায়। এদিকে ভ্যানেলা সুরির অপেক্ষায় বসে আছে যে সে কখন ফিরে আসবে। ধারিণী কোনো মতে উঠে দেখে এই অবস্থা। এখন বলুন এর কেমন লাগবে? ধারিণীর মাথা ঘুরে যায়। ধারিণী এভাবে এখান থেকে এই মহিষদের এখানে এসে লুকিয়ে পড়ে। তার কলেজার বন্ধু তার দেহ পড়ে রয়েছে, ধারিণী চিল্লাতেও পারছে না। আর এখানে নানি যে একটা রিয়াকশন আর অভিনয়টা করেছে, উফ, একদম হার্ট টাচ। হট এ পারফরমেন্স ম্যান, ব্রিলিয়ান্ট অ্যাক্টিং, আউটস্ট্যান্ডিং ডিরেকশন। ধারিণী হাত দিয়ে মুখটা চেপে রাখে যেন কোনো শব্দ বের না হয়। আর এখানেই মুভির ইন্টারভেল হয়ে যায়। ইন্টারভেল পর সিন সকালে শুরু হয়। পুরো গ্রাম তো জেনে গেছে কি হয়েছে। সুরির বডি নিয়ে আসা হয়। ধারিণী এখানে নিস্তেজ হয়ে বসে আছে। রাধা ভাবি ভ্যানেলাকে নিয়ে আসছে। সুরিকে দেখে তো সে শক খেয়ে আছে। ভ্যানেলার গায়ে কোনো শক্তি নেই, সে জাস্ট হা করে দেখে যাচ্ছে। রাজানা টাকা পয়সা দিচ্ছে শেষ কাজ করার জন্য। সুরিকে দিয়ে 4 জন মরেছে, যে যার মতো করে সব রেডি করছে। রাজানা সুরির মাকে বলে সুরিকে আগুন দিবে কে? আন্টি ধারিণীকে দেখায়। ধারিণীরই তো মাথা ঠিক নেই। তাকে উঠানো হয়, তারপর রেডি করা হয় বডি নিয়ে যাওয়ার জন্য। এই পর্যন্ত ভ্যানেলা নিজেকে থামিয়ে রেখেছিল হয়তো কোনো মতো, কিন্তু যখন সুরির বডি নিয়ে যেতে ধরা হয় ভ্যানেলা কান্নায় ভেঙে পড়ে। তাকে থামানো কঠিন হয়ে যায়, চিল্লাই চিল্লাই কাঁদতে থাকে। ভ্যানেলা কোনোভাবেই নিজেকে থামাতে পারছে না, সে খুব কাঁদে। ধারিণী তো যেন বোবা হয়ে গেছে, সে কিছু বলছে না। তারপর বাকি কাজ সম্পূর্ণ করা হয়। আর এদিকে ভ্যানেলা কেঁদেই যাচ্ছে যে তার সঙ্গে এটা কি হলো। দিন কেটে যায়। রাতে সবাই চুপচাপ বসেছিল। ধারিণী একটা বোতল নিয়ে তার মাথায় মেরে দেয়। সবাই বলে আর কি করছিস? সে সবাইকে থামায়, ঝরতে দে। ধারিণী সেখানে শুয়ে পড়ে আর শরীর কথা ভেবে কান্না করতে থাকে। ভ্যানেলার ব্যাপারে সে জানলো, কিন্তু নিজেদের মাঝে একটা কনফিউশন থাকলো। এইসব ভেবে ধারিণী কান্না করেই যাচ্ছে। রাত এভাবেই কেটে যায়। সকালে পঞ্চায়েত বসানো হয়। পুলিশ বলে নাক্সালদের এই একটা পোস্টার ছাড়া আর কিছু পাওয়া যায়নি। এরা সবাইও আসে। অফিসার বলে এরা তো ভালো বলতে পারবে সেদিন রাতে কি হয়েছিল। ধারিণী বলে নাক্সালিরা হলে দেখলেই গুলি করতো, এভাবে দৌড়ে দৌড়ে মারতো না। বাকি সবাই তাই বলে। এবার নাম্বি উঠে আসে। হ্যাঁ রে, ঠিকই বলেছিস, নাক্সালিরা হলে এমন করতো না। আচ্ছা তাদের কথা ছাড়, তোর কথা বল, মাথায় কি হয়েছে তোর? এ বলে ভাই রাতে বোতল মেরে দিয়েছিল। নাম্বি বলে দেখুন, এর এটাও মনে নেই যে সে রাতে বোতল নিজের মাথায় মেরে দিয়েছিল। না জানি মদ খেয়ে আরো কি কি করেছে, কি করে মনে আছে? এ মদ খেয়ে পুলিশকে মেরেছে, বারে গিয়ে হাঙ্গামা করেছে। আর এবার না জানি কি এমন করেছে যে নাক্সালিরা এদের দৌড়ায় দৌড়ায় মেরেছে। 4 জন মরেছে আর একটা মেয়ের লাইফ নষ্ট হয়ে গেছে। এরকম নেশার লোকদের বিচার করতে পঞ্চায়েত ডাকা হয়েছে। দেখুন আপনারা, এইভাবেই কাজ করছে আমাদের পঞ্চায়েত। চলো বাবা, এখান থেকে কোনো লাভ নেই। মানে উস্কানি মেরে সে চলে যায়। রাজান্না বলে ধারিণী মদ খেলে ওকে যেন একা ছাড়িস না, দেখে রাখিস। রাতে নাম্বির কথাগুলো ধারিণীর কানে বাজতে থাকে যে সে নেশা করে সব ভুলে যায়। বাট সেদিন তো সে কিছু খায়নি। বিড়ালের ডাকে লাফ দিয়ে ওঠে। এসব গটি বাটি খুঁজে একটা বোতল বের করে, কিন্তু খায় না। যে নিজের গ্রামের রাস্তায় মদ না খেয়ে পুরো গ্রাম ঘুরতে পারবো না, সেদিনের ঘটনা থেকে কোনো প্রমাণ পাওয়া যায় কিনা এটা খুঁজতে বেরিয়ে পড়ে ধারিণী। দৌড়াচ্ছে আর কোথায় কোথায় কি ঘটছে তা তার চোখের সামনে ভেসে উঠছে। এভাবে লক্ষ্য করতে করতে হুট করে ধারিণীর মনে পড়ে একটা হাতিয়ার উড়ে এসে এই কূপে পড়েছিল। ধারিণী সেটা দেখার জন্য কূপের মাঝে ঝাঁপ দেয়। নিচে যেতে যেতে এইখানে দেখে ছুরিটা আটকে রয়েছে। বের করে ছুরির গায়ে কি যেন একটা লেখা দেখে, হল প্রিন্টের কারণে বুঝতে পারলাম না। এটা নিয়ে আমরা দেখি ধারিণী নাম্বির বাড়ির দিকে আসছে। তার মানে এই ছুরি নাম্বির বা তাদের বংশগত একটা ছুরি, যেটা ভাড়াটিয়াদের সে দিয়েছিল। ধারিণীর গায়ে 5000 ভোল্ট রাগ দৌড়াচ্ছে। যে সামনে আসবে কচুকাটা হয়ে যাবে। একজনকে মেরেই বাড়ির ভিতরে ঢোকে। এই নাম্বি, বেরিয়ে আয় মাদার টোস্ট। একটু পর নাম্বির বউ বের হয়। ধারিণী উপরে গিয়ে তাকে বলে খেলায় জিতেছি, রাজার নাকে ভোটে জিতিয়েছি, এই জন্য কি আমাদের মেরে ফেলবে? আজও আমার হাত থেকে বাঁচবে না। দিদি বলে ও বাসায় নেই, শহরে গেছে, কাল ফিরবে। ধারিণী এখানেই বসে পড়ে, ও আসুক, ওর আশা অব্দি আমি এখানেই বসে থাকবো। এবার দিদি আমাদের ঝটকা দেয়। সে বলে খেলায় জিতেছিস তুই, বার ভেঙেছিস তুই, রাজার নাকে জিতিয়ে দিয়েছিস তুই, উপপঞ্চায়েত হয়েছিস তুই, তাহলে ও তোকে ছেড়ে তোর বন্ধুকে মারতে যাবে কেন? ভাববার বিষয়, তাই তো? দিদি বলে কারণ ভ্যানেলা। ধারিণী হা করে আছে, এ কি বলে? দিদি বলে হ্যাঁ একদম তাই, ভ্যানেলার জন্যই নাম্বি সুরিকে মেরে ফেলেছে। ভ্যানেলার জন্য ও পাগল হয়ে গেছে। কি পরিমাণ পাগল জানিস? ভ্যানেলাকে দেখতে একটা গাছের পাতা বিরক্ত করে, এই জন্য ও পুরো গাছটাকে জ্বালিয়ে দিয়েছে। ওর কতগুলো কি কি কালারের শাড়ি রয়েছে ও সব জানে। এই জানালা দিয়ে ওকে দেখে আর আমার শরীরে ছয় ওকে ভেবে। ভ্যানেলার নেশায় ও এতটা ডুবে গেছে যে যখনই ভ্যানেলা বাইরে শুইতো ও গিয়ে ওর গায়ের গন্ধ শুকতো। কি একটা রিয়াকশন, হ্যাঁ, কঠিন। দিদি আরো বলে তোর বন্ধুদের মারার কারণে তুই যতটা রেগে আছিস, পছন্দের মেয়েকে না পেলে আমার হাজবেন্ড তেমন রেগে যায়। সুরিকে নিজের হাতে এক ঝটকায় মেরে ফেলেছে। সন্দেহ যেন না হয় এই জন্য বাকিদেরও মারতে বলে। ধারিণী তো রেগে আগুন হয়ে যাচ্ছে। দিদি বলে শোন, বদলা পরে, আগে ওই মেয়েটার ব্যবস্থা কর। ওর অবস্থা যেন রাধার মতো না হয়, তারপরও বদলা নেই, ওকে মেরে ফেল, আমাদেরও কোনো আফসোস থাকবে না। ধারিণী কিছু না বলে চুপচাপ বেরিয়ে যায় আর বাড়ির বাইরে থেকে একবার ছাদের দিকে তাকায়। সিন পরের দিন এখানে আসে। আজ তেরেভি, তাই সবাই এখানে এসেছে। নাম্বিও সেখানে আসে। ধারিণীকে বলে শুনলাম কাল সকালে আমার বাসায় গিয়েছিলি। শোন,
আমি যে কোনো সময় ওকে উঠিয়ে নিয়ে যেতে পারি, তুই কিচ্ছু করতে পারবি না, ওর শরীরে জাস্ট আমার হক রয়েছে, বুঝেছিস? এ বলে সে চলে যায়। এদিকে ভ্যানেলার যে বাকি কাজ রয়েছে সেগুলো করা হচ্ছে, মানে সিঁদুর মুছে দেওয়া, চুরি ভেঙে ফেলা। একটু পর ধান্নি সেখানে আসে, তাকে দেখে ভ্যানেলা মা চিল্লাপাল্লা করতে থাকে যে তোর জন্য আমার মেয়েকে ওর সঙ্গে বিয়ে দিয়েছিলাম, এখন ওর এই অবস্থা, বল এখন কি করবি? ভ্যানেলা তো কেঁদে যাচ্ছে, তার হুঁশ নেই। ধান্নি একটু চেয়ে থাকে, তারপর তার যে মঙ্গলসূত্র খুলে রাখা ছিল সেটা সে ভ্যানেলাকে পরিয়ে দেয়। বাস, সেখানে থাকা সবাই তো চমকে ওঠে, এটা কি হলো? ভ্যানেলাও অবাক হচ্ছে। এখানে ভ্যানেলার জাতের যে লোকজন ছিল এরা একটু ঝামেলা শুরু করে। ভ্যানেলার মা বলে, এমন জাতের আমার কোনো দরকার নেই যেখানে আমার মেয়ে ভালোভাবে বাঁচতে পারবে না। রাজান্না বলে, মেয়ে আর তার মার কোনো সমস্যা নেই, তোদের এত ফাটছে কেন বে? ধার্নি, তুই নিয়ে যাও কে। ধার্নি তার বউ মানে ভ্যানেলার হাত ধরে নিয়ে যায়। রাতে নাম্বি ভ্যানেলার বাড়ির দিকে দেখছে আর ফুলে যাচ্ছে যে তার পাখি অন্য খাঁচায় চলে গেছে। নাম্বির বউ এখানে দাঁড়িয়ে, এখানে দুইটা মুরগি দেখতে পাচ্ছেন। নাম্বি তার বউয়ের দিকে চেয়ে আছে, তখন একটা মুরগি উড়ে যেতে ধরলে নাম্বি ধরে ফেলে আর এইভাবে আশ্রাতে আশ্রাতে মেরে ফেলে, মানে বউয়ের রাগ মুরগি মেরে দেখাচ্ছে। বউকে বলে, তুই কি করেছিস বুঝতে পারছিস? তোর এসব বলে দেওয়াটা ওদের জন্য মৃত্যু ডেকে আনবে। এবার ওদের আমার হাত থেকে কি করে বাঁচাবি? না তো ওরা কোনো দেবতা আর না ভ্যানেলা কোনো দেবী, কিন্তু আমি রাক্ষস। ওরা সবাই এই দাসেরার পর আর বেঁচে থাকবে না, লিখে রাখিস। এদিকে এরা চুপচাপ বসে আছে, কেউ কারোর সঙ্গে কথা বলে না। আর এইভাবেই সকাল হয়ে যায়। সকালে বাসে করে ধাইনি এখানে চলে আসে, মানে হাতিয়ার বানানোর কারখানা মেবি। ধাইনি কিছু হাতিয়ার বানিয়ে নেয়, মানে নাম্বির জন্য রেডি করছে, বাসায় এনে সুন্দর করে রেখে দেয়। রাতে তার ফ্রেন্ডরা বলে, এখন কি? ধাইনি বলে, চাইলেই ওর কল্লাটা আমি আলাদা করে দিতে পারি, কিন্তু আমাদের যে দৌড়িয়েছে তারা পালাবে, সময় নিয়ে সুযোগ বুঝে সারাদের খুবলে খুবলে মারবো, সেই প্ল্যানই করছি আমি। ভ্যানেলা এখনো শোকের মাঝে রয়েছে, সে অন্য কোনো কিছু ভাবতেই পারছে না। আর এমন মন মরা হয়ে থাকতে থাকতেই বেশ কয়েকদিন পার হয়ে যায়। ভ্যানেলা যে বাচ্চাদের পড়াইতেছিল তারা এসে তাকে অনুরোধ করে তাদের পড়াতে। বাচ্চাদের অনুরোধে ভ্যানেলা উঠে পড়ে আর এতদিন পর সে বাইরে বের হয়। কিন্তু এই চান্দু স্টেডিয়াম ভ্যানেলাকে বাজে কথা বলতে থাকে যে, কিরে জামাই নেই তো শুধু ধারণেই কেন, আমাদের একটু চান্স দে। রাধা বৌদি তাকে সেখান থেকে নিয়ে যায়। এবার চান্দুকে কে বাঁচায়? ধারণী একেবারে ধারালো হয়ে ধরে ফেলে এই ধলুরে, মারতে মারতে নাম্বির বাড়ির সামনে নিয়ে আসে। শিবানা সেখানে ছিল, সে তো অবাক হচ্ছে। যাক, এবারের মতো ওয়ার্নিং দিয়ে তাকে ছেড়ে দেয় ধারণী। মানে ধারণী মূলত নাম্বিকে বোঝালো যে তার বইয়ের দিকে নজর দিলে সে তাকে ছাড়বে না। বিকেলে ভ্যানেলা এখানে বসেছিল একা একা। ধারণী এসে তার পাশে বসলে ভ্যানেলা কাঁদে আর তাকে দোষারোপ করতে থাকে যে, তোর জন্য লোকে আমায় এসব বলছে, তুই কাকে বলে আমায় সেদিন মঙ্গলসূত্র পরিয়েছিস? তোকে কি কেউ বলেছিল? তোকে কি আমি বলেছিলাম আমাকে উদ্ধার করতে? এপার থেকে ধারণী খুব নরম স্বরে বলে, দেখ, আমি তোকে সেই ছোটবেলা থেকে দেখে আসছি, তুই আমার বন্ধুর বউ হওয়ার আগে থেকে আমার ফ্রেন্ড ছিলি, আমি তোকে কখনো কাঁদতে বা মন খারাপ করে থাকতে দেখিনি। ধারণীর চোখ দিয়ে পানি পড়ছে। ধারণী বলছে, তাই সেদিন যখন তোর সিঁদুর মুছে দিচ্ছিল, চুরি ভাঙছিল, তোর কষ্ট আমি দেখতে পারছিলাম না, তাই মনে যা এসেছে করে ফেলেছি, আমি তোর ক্ষতি চাইনি, পারলে আমায় ক্ষমা করে দিস। এ বলে সে উঠে যায়। ভ্যানেলা বসেই ছিল, রাধা ভাবি সেখানে আসে। সে বলে, যখন আমার স্বামী মারা যায় গ্রামের যত পাওনাদার ছিল আমার কাছে টাকা চাইতে আসে, আমি টাকা কোথায় পাবো? সে সময় চিন্নার নাম্বি আমার সব ঋণ পরিশোধ করে দেয়, কিন্তু আমি বুঝতে পারিনি এটা তার চাল ছিল। এরপর ও আমার ফায়দা উঠায়, আমার কাছে কিছুই করার নেই, বাচ্চাদের কথা ভেবে আমি সহ্য করে যাই। সবাই বলে মেয়েরা দেবীর রূপ হয়, কিন্তু যখনই তারা বিধবা হয়ে যায় সমাজে তাদের অশুভ মানা হয়, তাদের আর সম্মান করা হয় না। ধারণী তোকে এত বড় একটা সমস্যা থেকে বাঁচিয়েছে। ভ্যানেলা ভাবছে আসলেই তো কথাগুলো ঠিক। ভ্যানেলা এবার একটু ভাবনায় পড়ে। রাতে শুয়ে শুয়ে বৌদির কথাগুলোই ভাবতে থাকে। সে আরো বলেছিল যে সে তোকে বিয়ে করেছে, অথচ এখনো তোর সঙ্গে বন্ধুর মতো বিহেভ করছে, বউয়ের মতো নয়। এমন ভালো মনের মানুষ তুই কোথায় পাবি? হাজবেন্ড না হয় না ভাবলি, অন্তত বন্ধুর মতো তো ওর পাশে থাকতে পারিস। কথাগুলো ভ্যানেলার মন পরিবর্তন করে দেয়। ভ্যানেলা ধারণীর ব্যাপারে ভাবে যে বৌদি তো ঠিকই বলেছে। মারামারি করে ধারণী যে ব্যথা পেয়েছিল সে সেখানে মলম লাগিয়ে দেয়। পরের দিন ভ্যানেলা স্কুলে গেলে ধারণী তার জন্য খাবার দিয়ে যায়। বিকেলে আবার ধারণী তাকে বাড়িতে নিয়ে আসে, কিন্তু একবার এভাবে সাইকেল নিয়ে যাওয়ার সময় কাদায় পড়ে যায়, যার কারণে হেঁটে হেঁটে বাড়িতে যায়। সেটা আবার ভ্যানেলার বাবা দেখে। আর পরের দিন সে তার শখের স্কুটিটা ধারণীকে দিয়ে আসে যাতে তার মেয়ে ব্যথা না পায়। আস্তে আস্তে ভ্যানেলা ধারণীর সঙ্গে মিশতে শুরু করেছে। একদিন ধারণীর দাদি ধারণীর সব হাতিয়ার দেখে ফেলে। সে খুব রেগে যায়। ধারণী বলে তার বন্ধুকে যে মেরেছে তাদের না মারা পর্যন্ত সে শান্ত হবে না। তার দাদি বুঝায় যে যা হয়েছে হয়েছে, তুই যা করতে চলেছিস তাতে আর কোনো কিছু পরিবর্তন হবে না, অন্তত এই মেয়েটার কথা ভাব, তোর কিছু হলে ওর কি হবে? দাদির কথা শুনে ধারণী বলে, ঠিক আছে, তোমার যা ভালো মনে হয় করো। তার দাদি সবগুলো হাতিয়ার একটা কাপড়ে পেঁচিয়ে এই মাঠে পুঁতে রাখে যেখানে প্রতি বছর দাসেরা হয়। দিন চলে যাচ্ছে। একদিন এক কাকা এসে তার মেয়ের বিয়ের দাওয়াত দিয়ে যায় যে দুজনকেই আসতে হবে। দুদিন পর আজ ফাইনালি এরা একটু পরিবর্তন হয়েছে। ভ্যানেলাও সেজেছে আর ধারণীও। ভ্যানেলাকে স্কুটিতে করে ধারণী বিয়ে বাড়িতে নিয়ে আসে। সবাই অনেক খুশি এরা এসেছে। আর বিয়ে বাড়িতে এসেই আজ এতদিন পর ভ্যানেলার মুখেও হাসি দেখা যাচ্ছে। আর এই হাসিকে দ্বিগুণ করতেই সবাই বিয়ে বাড়িতে নাচা গানা শুরু করে। যাক, তারা নাচতে থাক, সেদিকে তাদের রয়েছে, আমরা একটু স্কিপ করি। সিন আরো কয়েকদিন সামনে আসে। শিবান্না থাপ্পড় মেরে নাম্বিকে বলে, বাড়িতে এত সুন্দর বউ থাকতে অন্য মেয়ের দিকে ছি। আর আমি রাজনীতিতে ভুল করেছি, মিস্টেক করেছি, কিন্তু কোনো পাপ করিনি। আর তুই একটা মেয়ের জন্য এত কিছু করেছিস? আমার ছেলে এত বড় হারামি হবে
বুঝতে পারলে তোকে জন্মই দিতাম না। নাম্বি তার ছবির দিকে চেয়ে আছে আর এর সঙ্গে সিন চলে আসে নবমীর রাতে। বছর ঘুরে দশেরা এসে গেছে, আজ নবমীর রাত, তাই সবাই তাদের রসম পালন করছে। ভ্যানেলাও করে। ধারিনী এখানে বসেছিল, ভ্যানেলা তার পাশে বসে। বলে, আচ্ছা ধারিনী, তুই কখনো কাউকে ভালোবেসেছিলি? ধারিনী একবার তার দিকে দেখে চুপ থাকে। ভ্যানেলা বলে, ও বেসেছিস তাহলে? বল কে ছিল, বল বল। ধারিনী বলে, ছোটবেলায় এই নবমীর রাতে তাকে দেখেছিলাম, চুটি করে, নুপুর পায়ে, কেমন লাগতো জানিস, একদম পরীর মতো। পরে সে অন্য কাউকে ভালোবাসে, তারপর বিয়ে করে ফেলে। ভ্যানেলা বলে, এখনো মনে করিস তুই তাকে? ধারিনী বলে, ওকে দেখতে দেখতেই তো 15টা দশেরা চলে গেল, কিন্তু আমি এখনো সেখানেই থেমে আছি। কিছু সময় দুজন চুপচাপ বসে থাকে। তারপর সিন সকালে শুরু হয় দশেরার মাঠে। রাতে অনুষ্ঠান, ধারিনীর বন্ধুরা মিলেই আয়োজন করে, সবাই সেই কাজে লেগে আছে। ধারিনীতে কি যেন একটা খোদাই করছে, কাট আউট বানানো হয়। তারপর সবাই মিলে রাবণকে উঠায়। এরপর সবাই মিলে এইভাবে একবার দেখে। রাবণের হাতে যে চাকুটা দেখছেন মাথায় রাখেন। ওদিকে ভ্যানেলা রান্না করছে। ধারিনীর বাসায় সে ফ্রেশমেশ হয়। সব বন্ধুরা মিলে যারা মারা গেছে তাদের কাছে যাবে, তো রেডি হচ্ছে। ধারিনীর এভাবে মুছে তার দেওয়া তো দেখে মনে হচ্ছে কিছু তো একটা হতে চলেছে। ভ্যানেলা খাবার দেয়, ধারিনী যেতে ধরে আবার ফিরে আসে। ভ্যানেলা একটু চেয়ে থেকে কিছু না বলেই চলে যায়। সবাই মিলে আগে কবরের এখানে আসে, তারপর প্রেটের করে সবাই দশেরার মাঠে রওনা দেয়। এদিকে ভ্যানেলা মাঠে যাওয়ার জন্য বের হয়। সেই সময় নাম্বি তার বউকে নিয়ে সেখানে আসে। ভ্যানেলা বুঝতে পারছে না এই সময় এরা কেন। নাম্বি এখানে বসে বিড়িতে একটা টান দিয়ে বলে, আচ্ছা ভ্যানেলা বলতো, লুচ্চামি বড় নাকি ভালোবাসা? ভ্যানেলা কিছু বুঝতে পারছে না। নাম্বি বলে, কি হলো বল, কামনার আশাই বড় নাকি ভালোবাসা? আর যেদিন সুরি মারা গেল সেদিন শাড়িতে লাল ব্লাউজ পরে, উফ, সেই সময় তোকে যা লাগছিল না। ভ্যানেলা রেগে যায়, তার হাত ধরে নাম্বি ভ্যানেলাকে ঝটকা দেয়, শোন, সুরিকে আমিই মেরেছি। ভ্যানেলার চোখ দেখুন কঠিন। কি ভয় পেয়েছি সেটা শুনে? আর তোর জন্যই তো মেরেছি, কামনার আশায়। বেচারা সুরি তো জানতেও না যে তোকে বিয়ে করার কারণে ওর মৃত্যু হয়ে যাবে, তুই বিধবা হবি। তারপর কোনো উপায় না পেয়ে তোকে আমি আমার করে নেব প্ল্যান করে আমি বসে আছি, কিন্তু মাঝে এই হারামজাদা ধারিনী এসে তোকে মঙ্গলসূত্র পরিয়ে দেয়। তোকে যে বিয়ে করবে তার মৃত্যু নিশ্চিত, এটা জেনে ওই হারামজাদা ধারিনীর বাচ্চা তোকে বিয়ে করেছে আমার হাত থেকে তোকে বাঁচাতে। কিন্তু এখন আমার ভয় করছে রে, ধারিনী হয়তো তোকে ভালোবাসে। ভ্যানেলা এটা শুনে আরো অবাক হচ্ছে। নাম্বি বলে, হ্যাঁ এটাই সত্যি। ভ্যানেলার মনে পড়ে সেই রাতের কথা, ধারিনী বলেছিল চুটি পরে তাকে দেখেছিল। এবার ভ্যানেলার চোখে জল ছলছল করেছে। নাম্বি বলে, ওর ছোটবেলার ভালোবাসাকে মনে পুষে রেখে চোখ বন্ধ করে তোকে সুরির হাতে তুলে দিয়েছিল। এখন আমার ওর সেই এক পলকের ভালোবাসা দেখে ভয় করছে, যেন আমার 12 বছরের তোকে কাছে পাওয়ার কামনা শেষ না হয়ে যায়। ভ্যানেলা কান্না শুরু করে দিয়েছে যে সে ধারিনীর ভালোবাসা বুঝতেই পারেনি। নাম্বি বলে, আজ আমি ওকে মারতে চলেছি রে, এই নে, ও মরে গেলে এই শাড়িটা পরে নিস, এই কালার শাড়ি তোর কাছে নেই। বউকে সঙ্গে এনেছে কারণ তাকে দেখাতে চাচ্ছে যে দেখ আমি চাইলে কি না করতে পারি। নাম্বি চলে গেলে ভ্যানেলা কাঁদতে কাঁদতে মাঠের দিকে দৌড় দেয়। এদিকে লোকজন এসে পড়েছে। নাম্বির সেই ভাড়াটিয়া লোকেরাও এখানে অপেক্ষা করছে। সেই গাছের ডালি এখানে লাগানো হয়, যার পাতা নিতে সবাই ভিড় করে। ধারিনীও হাজির, এরাও রয়েছে। গাছের পাতা নিতে সবাই এগোচ্ছে আর এখানে এরাও এসে পড়ে। ওদিকে ভ্যানেলাও আসছে। ধারিনী যেই পাতা নিতে যাবে, নাম্বির লোকেরা তাকে ধাক্কা দিয়ে এভাবে একের পর এক সবাই তার উপরে শুয়ে পড়ে। ভ্যানেলা এখানে তো এসেছে, বাট লোকজনের ভিড়ে সে কিছু দেখতে পাচ্ছে না। রাজান্না তীর মেরে দেয়, রাভান জ্বলে ওঠে আর চারিদিকের পরিবেশটা শান্ত হয়ে যায় কিছুক্ষণের জন্য। ভ্যানেলা কাঁদতে কাঁদতে ধারিনীকে খুঁজে যাচ্ছে। তারপর ক্যামেরা এখানে ফোকাস করে আর আমরা দেখি একজনের ভেতর দিয়ে চাকু বের হলো। তাকে সরিয়ে ক্যামেরা ধারিনীকে দেখালে আমরা দেখি ভাই তো এখানে অন্য কিছুই করছে। বাবা বাবা বাবা, কি সোয়াগ মাইরি, সবাইকে চটকা মারে। আর লোকজন পড়ে গেলে সবাই এক এক করে এদিকে অ্যাটেনশন দেয়। কি হলো এটা? ক্যামেরা এভাবে যখন ধারিনীকে দেখায়, উফ কি লুক, হ্যাঁ কঠিন না? কঠিন। চাকু থেকে রক্ত টপ টপ করে পড়ছে। ভিড়ের মাঝে ভ্যানেলা এখনো ধারিনীকে দেখতে পায়নি। ধারিনী তার হাত ধরে ফেলে, তারপর বলে, আজ তোদের পেয়েছি, আমার হাত থেকে তোরা বেঁচে দেখা। চাকুর সঙ্গে গাছের পাতা নিয়ে চাকুটাকে শক্ত করে ধরে বাঁচানো শুরু করে। আর আগে তো ধারিনী ফেটে যাচ্ছে। সবাইকে মারতে মারতে এভাবে লাফ দিয়ে উঠে লুঙ্গির কোনা দাঁত দিয়ে ধরে আর সমানে খোঁচাতে থাকে। তারপর যখন মুছে এভাবে তাকায়, অস্থির। এরা আবার গাড়ির টায়ার মেরে দেয়। তারপর এরাও মাঠে নামে। তো ধারিনী একজনকে মারছিল, রাজান্না রেগে যায়, এ ধারিনী কি হচ্ছে এসব? ধারিনী কাঁদো কাঁদো গলায় বলে, আন্না এদের দিয়ে ওই হারামজাদার নাম্বি আমার বন্ধুদের মেরেছে। এটা শুনে সেও অবাক। তারপর একটু একটু করে সবার রিয়াকশন দেখানো হয়। ধারিনীর যত রাগ ছিল মেটাতে থাকে। নাম্বির নাম যেহেতু এসেছে, তো এবার নাম্বিও মাঠে নামে। তারপর ধারিনী সহ তার লোকেরা একটু মার খায়। নাম্বি চেয়ার নিয়ে এখানে বসে পড়ে। তার লোকেরা ধারিনীর সব লোক ধরে ফেলে। এই সময় ধারিনীর দাদি যে তার সব হাতিয়ার এখানে পুঁতে রেখেছিল, সেই কাপড়ের টুকরোটা দেখে ধারিনী। সেটা ধরে যে টান দেয় আর এখানে যে ভিজুয়ালটা দেখানো হয় পুরোই অস্থির লাগে। ধারিনী দুইটা কুড়াল নিয়ে সেই কাপড় দিয়ে বেঁধে ফেলে। তারপর এভাবে কচু কাটা করতে থাকে। তার বন্ধুরা তার সঙ্গে দাঁড়িয়ে যায়। সিনটা অস্থির না? সবাই মিলে নাম্বির সব লোকদের মেরে ফেলে। নাম্বি এখানে দাঁড়িয়ে আছে। ধারিনী তাকে ধরতে যাবে, বাট ততক্ষণে পুলিশ এসে তাকে ধরে ফেলে। ধারিনী বলে, স্যার আমার ছেড়ে দিন, আমি নিজে আপনাদের ধরা দেবো, জাস্ট ওকে মারতে দিন। তাই কি আর ছাড়ে? ধারিনীকে নিয়ে যাওয়া হচ্ছে। তখন ধারিনীর মনে পড়ে সে তো একটা চাকু লুকিয়ে রেখেছে। বাস এখান থেকে আবার একটা দৌড় দিয়ে রাবণের এই কাট আউটে উঠে পড়ে। সবাই ভাবছে এ কি করছে। ধারিনী উপরে উঠে ওই যে রাবণের হাতে চাকু ছিল, যেটা অরিজিনালি ধারিনী রেখেছিল, সেটা নিয়ে এভাবে এসে এক চোটে নাম্বির কাল্লাটা আলাদা করে দেয়। আর চাকুটা যখন মাটিতে পুঁতে যায়, উফ
क्या सीन है কঠিন। মিউজিক থেমে গেছে, সবকিছু শান্ত, আস্তে আস্তে মিউজিক শুরু হচ্ছে আর তার সঙ্গে ধানির হাসি, পুরো গুজবম দেওয়া একটা সিন। সবার রিয়াকশন দেখানো হচ্ছে যাতে কারো চোখে কোনো কষ্ট বোঝা যাচ্ছে না, মানে সবাই যেন খুশি তার মরাতে। ধানি ভ্যানেলার কাছে এসে পকেট থেকে পাতাগুলো ভ্যানেলাকে বের করে দেয়। ভ্যানেলার চোখ দিয়ে পানি গড় করে পড়ছে, ধানিও হয়তো কাঁদছে। ধানি ভ্যানেলাকে একটু ভালো করে দেখে পুলিশের সঙ্গে চলে যায় আর ক্যামেরা ভ্যানেলাকে ফোকাস করে সিন এখান থেকে 7 বছর সামনে চলে আসে। এতদিন পর ধানি ছাড়া পেয়েছে, কাছের সব লোকজন তাকে নিতে এসেছে, বাট ধানির চোখ অন্য কাউকে খুঁজতেছে। দাদি বলে জিতেনের বউয়ের বাচ্চা হতে চলেছে, ও ওখানে আছে, চল বাড়িতে চল। যেতে ধরতে গিয়ে আন্টি ডাকে, ধানি দেখে তার মেয়েকে নিয়ে এখানে। ধানি বলে তুমি এখানে কি করছো? আন্টি বলে কি করবো বেটা, মদ খেয়ে তোর কাকা মারা গেছে, এখন সংসার তো চালাতেই হবে, তাই এসব বিক্রি করছি। ধানির খুব খারাপ লাগে। ধানি সোজা বারে চলে আসে আর বারে আগুন ধরিয়ে দেয়। যখন লোকজন দেখে এটা ধানি, সবাই ভয় পেয়ে যায়, কি আর বলবে। ধানি বলে যখন আমি জানলাম গ্রামে মহিলা ভোটার বেশি, আমার মনে হলো পুরুষ কম জন্মাচ্ছে, কিন্তু আমি তো ভাবিনি যে পুরুষরা মরে গিয়ে গিয়ে কম হচ্ছে আর মহিলারা বিধবা হচ্ছে। বউ বাচ্চার কথা না ভেবে এইভাবে এখানে মদ খেয়ে পড়ে থাকো তোমরা, লজ্জা করা উচিত তোমাদের, আজ থেকে এসব বন্ধ। ওদিকে ভ্যানা দৌড়ের উপর আছে, ধানি বাসায় আসছে, এখানে দুজনে দেখা হয়। ভ্যানালা একটু চেয়ে থেকে ধাম করে সে ধানিকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। তারপর ধানিও তাকে ধরে আর একটা হ্যাপি এন্ডিং দিয়ে মুভিটা এখানেই শেষ হয়ে যায়। এমনিতেই ভিডিও বড় হয়েছে, তাই আর বাড়তি কিছু বলছি না। তো যাওয়ার আগে কমেন্ট বক্সে একটু আদা রসুন বেটে যায়েন। আর এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।